আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা ক্লাস নেব যে গলদা এবং বাগদা চিংড়ির মধ্যে পার্থক্য। তোমরা জানো যে আমরা মৎস্য চাষ অধ্যায়টির ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। তার আজকের ক্লাস গলদা এবং বাগদা চিংড়ির পার্থক্য, যা যে কোনো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আসলে গলদা এবং বাগদা চিংড়ি চিনি না, তো আমি শুরুতেই তোমাদেরকে একটু গলদা এবং বাগদা চিংড়ি একটু দেখিয়ে নিব। তো আশা করি যে আমার হাতে যে ছবিটি তোমরা দেখতেছো যে বইয়ের, এটা হলো গলদা চিংড়ি, আর এই ডান পাশেরটা হলো বাগদা চিংড়ি। এখন গলদা চিংড়ি তোমরা দেখে বুঝতেছো যে এই যে তার মাথা এবং ক্যারাপাস এটা অনেক বড়, আর বাগদা চিংড়ির মাথা ও ক্যারাপাস অনেক ছোট। তো এগুলো আমরা যখন পার্থক্য বলবো তখন বলবো। তো তার আগে আমরা একটু গলদা এবং বাগদা চিংড়ি কোথায় চাষ করা হয় এই বিষয় নিয়ে কথা বলি। গলদা এবং গলদা চিংড়ি মূলত স্বাদু পানিতে বাস করে, আর বাগদা চিংড়ি লুনা বা লবণাক্ত পানিতে বাস করে। নাম্বার ওয়ান পার্থক্য আমরা কি বুঝলাম? গলদার ক্ষেত্রে যে গলদা চিংড়ি কোথায় বাস করে? স্বাদু পানিতে বাস করে। আর বাগদা চিংড়ি কোথায়? লুনা বা লবণাক্ত পানিতে বাস করে। ঠিক আছে। এখন লবণাক্ত পানি কোথায়? লবণাক্ত পানি হলো বাংলাদেশের উপকূলীয় যে জেলাগুলো আছে, সেই উপকূলীয় জেলা, যেমন সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে কক্সবাজার, চট্টগ্রাম প্রভৃতি, খুলনা প্রভৃতি অঞ্চলে এই বাগদা চিংড়ি চাষ করা হয়। কারণ সমুদ্রের উপকূলবর্তী জেলা হওয়ার কারণে ওই জেলাগুলোতে যে পানি আছে সেই পানিগুলা লবণাক্ত এবং লোনা পানি, সেই জন্য আমরা সেই পানিতে বাগদা চিংড়ি চাষ করব। আর নর্মালি আমাদের যে সমস্ত স্বাদু পানি আছে বা সেই পানিগুলোতে আমরা কি করব? সেই পানিগুলোতে আমরা গলদা চিংড়ি চাষ করব। এখন গলদা চিংড়ি আমরা যখন তোমাদেরকে ছবিটা দেখাইছিলাম, তখন তোমরা খেয়াল করবা যে এখানে এই ছবিটাতে যে পিছনে একটা দাগ আছে যেটাকে বলে রোস্ট্রাম। যদি আমরা তোমাদেরকে চিংড়িটা একটু মানে অবয়বটা দেখাই, তাহলে দেখবা যে হ্যাঁ, এই যে এটা হলো আমাদের রোস্ট্রাম। ধরো এটা একটা চিংড়ি সাপোজ, হ্যাঁ, আসলে এত সুন্দর করে এখন আঁকার সময় নাই। ধরো এটা একটা চিংড়ি। তো এই চিংড়ির এগুলা পা মনে করো, এই তো, হ্যাঁ, মোটামুটি। এখন এটাকে বলে মাথা ও ক্যারাপাস। তাহলে এই যে মাথা এবং ক্যারাপাস, এটা গলদা চিংড়ির দেহের তুলনায় অনেক বড়। কত বড়? প্রায় অর্ধেক। তাহলে আমরা কি বুঝলাম? যে গলদা চিংড়ির মাথা ও ক্যারাপাস দেহের তুলনায় বড়, প্রায় অর্ধেক। আর বাগদা চিংড়িটা ছোট, অর্থাৎ 1/3 ভাগ, অর্থাৎ 1/3 ভাগ, 1/3। তারপরে এই যে দেখো, এটাকে বলে রোস্ট্রাম। এটাকে কি বলে? রোস্ট্রাম। গলদা চিংড়ির এই যে রোস্ট্রামটা, এটা বড় এবং বাঁকানো। গলদা চিংড়ি যে এটা হলো রোস্ট্রাম, দেখো, বড় এবং বাঁকানো, বড় এবং বাঁকানো, এবং সেখানে অনেকগুলো কাটা আছে, এরকম খাঁচ কাটা কাটা আছে। আর বাগদা চিংড়ির যে রোস্ট্রাম, সেটা হলো ছোট এবং সোজা। তাহলে আমরা কি জানলাম? যে বাগদা চিংড়ির রোস্ট্রাম ছোট এবং সোজা, আর গলদা চিংড়ির রোস্ট্রাম বড় এবং বাঁকানো, বড় এবং বাঁকানো। রোস্ট্রামে কাটা আছে, অর্থাৎ মানে এই যে দেখো রোস্ট্রাম, এই রোস্ট্রামে এরকম কি আছে? কাটা আছে। কাটা বাগদা চিংড়ির রোস্ট্রামেও কাটা আছে, গলদা চিংড়ির রোস্ট্রামে কাটা আছে। এখন বাগদা চিংড়ির রোস্ট্রামে কাটার সংখ্যা কয়টা? গলদা চিংড়ির রোস্ট্রামে কাটার সংখ্যা কয়টা? এটা কি ইম্পর্টেন্ট। অর্থাৎ উপরের দিকে গলদা চিংড়ির রোস্ট্রামে কাটার সংখ্যা 11 থেকে 14টি, এবং নিচের দিকে 7 থেকে 8টি। এগুলো হলো রোস্ট্রামের কাটার সংখ্যা। আবার মানে তুমি যদি নিচের দিকে হলো 8 থেকে 14টি, নিচের দিকে কয়টি? 8 থেকে 14টি। এখন তুমি যখন মানে রোস্ট্রামে কাটার সংখ্যা চিন্তা করবা, বাগদা চিংড়ির ক্ষেত্রে উপরের দিকে হলো 7 থেকে 8টি, আর নিচের দিকে 2 থেকে 3টি। তাহলে আমরা এই পর্যন্ত 3টা পার্থক্য জানলাম। একটা হলো গলদা চিংড়ি স্বাদু পানিতে বাস করে, বাগদা চিংড়ি লুনা বা লবণাক্ত পানিতে বাস করে। গলদা চিংড়ির যে মাথা এবং ক্যারাপাস, এটা দেহের তুলনায় প্রায় অনেক বড় এবং অর্ধেক।
বাগদা চিংড়ির মাথা ও ক্যারাপাস দেহের তুলনায় অনেক ছোট, অর্থাৎ 1/3 ভাগ। এরপরে আমরা জানলাম যে বাগদা চিংড়িতে এরকম একটা রুস্টাম থাকে লেজের মতো, যেটা গলদা চিংড়ির ক্ষেত্রে বড় এবং বাঁকানো, কিন্তু বাগদা চিংড়ির ক্ষেত্রে ছোট এবং সোজা। গলদা চিংড়ির ক্ষেত্রে রুস্টামের এরকম কাঁটা আছে, উপরের অংশে কাঁটার সংখ্যা আছে 11 থেকে 14টি, নিচের অংশে আছে 8 থেকে 14টি। আবার বাগদা চিংড়ির ক্ষেত্রে এই কাঁটার সংখ্যা হলো 7 থেকে 8টি উপরের দিকে, আর নিচের দিকে হলো 2 থেকে 3টি। আমরা মোটামুটি এটা জানলাম। তারপরে আমাদের এরপরের যে পার্থক্য সেটা হলো আমাদের যে অ্যান্টিনিউল। অ্যান্টিনিউল 3 ফ্লাজেলা যুক্ত। আমরা যদি ছবিতে একটু দেখি যে অ্যান্টিনিউল আসলে কাকে বোঝাচ্ছি, যে এগুলো হলো আমাদের যে অ্যান্টিনিউল, যে এই যে লেজের মতো, এই যে দেখো অ্যান্টিনিউল গলদা চিংড়ির অ্যান্টিনিউল 3 ফ্লাজেলা যুক্ত, আর বাগদা চিংড়ির অ্যান্টিনিউল 2 ফ্লাজেলা যুক্ত। অ্যান্টিনিউল গলদা চিংড়ির 3 ফ্লাজেলা যুক্ত এবং বাগদা চিংড়ির 2 ফ্লাজেলা যুক্ত। 3 ফ্লাজেলা যুক্ত এবং 2 ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা যুক্ত। তারপরে এই গলদা চিংড়ি হলো সর্বভুক। সর্বভুক মানে কি? সব খাবে। সর্বভুক মানে তারা উদ্ভিদ কণা, প্রাণী কণা বা আদার্স কোনো সম্পূরক খাদ্য যাই দিবা তারা খাবে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাগদা চিংড়ির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা সর্বভুক না, তারা হলো প্রাণীভুক, অর্থাৎ তারা শুধুমাত্র প্রাণী খাবে বা প্রাণী কণা খাবে। তাহলে আমরা কি জানলাম? যে গলদা চিংড়ি সর্বভুক আর বাগদা চিংড়ি প্রাণীভুক। স্যার, গলদা চিংড়ির ক্ষেত্রে তাদের যেই মা চিংড়ি আছে অথবা স্ত্রী চিংড়ি আছে, তারা যখন ডিম পারে সে ডিমগুলা সন্তরণ পদে আটকে রাখে বা সন্তরণ পদে ধরে রাখে বা জমা রাখে। তো সন্তরণ পদ কি আমরা সবাই জানি, যে চিংড়ির পায়ের মতো যে অংশটুকু, যে এগুলা হলো সন্তরণ পদ, এগুলাতে আটকে ধরে রাখে। কিন্তু বাগদা চিংড়ির ক্ষেত্রে যে মানে ডিমগুলো মা চিংড়ি বা স্ত্রী চিংড়ি সরাসরি পানিতে ছেড়ে দেয়। তার মানে আমরা কি জানলাম? যে বাগদা চিংড়ি কি করে তাদের ডিমগুলো সরাসরি পানিতে ছেড়ে দেয়, আর গলদা চিংড়ি তাদের ডিমগুলো সন্তরণ পদে আটকে ধরে রাখে। এরপরে যে প্রশ্ন তাদেরকে নিয়ে পার্থক্য আমরা আরেকটা বলতে পারি, যে তাদের রংটা কেমন, বর্ণ কেমন। স্যার, আমাদের গলদা চিংড়ি হলো হালকা সবুজ থেকে হালকা বাদামি, অর্থাৎ হালকা সবুজ থেকে হালকা বাদামি। কিন্তু বাগদা চিংড়ির ক্ষেত্রে হয় সবুজ নয় বাদামি, অর্থাৎ হয় হালকা সবুজ অথবা হালকা বাদামি। তাহলে আমরা আরেকটি পার্থক্য জানলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পার্থক্য হলো তাদের দৈহিক যে বৃদ্ধি। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি যে দৈহিক বৃদ্ধি কেমন, দৈহিক বৃদ্ধি হলো যে গলদা চিংড়ির দৈহিক বৃদ্ধি হয় স্বাদু পানিতে অথবা সামান্য লোনা পানিতে। কিন্তু এই বাগদা চিংড়ির দৈহিক বৃদ্ধি হয়, যেহেতু সেটা লবণাক্ত পানি পছন্দ করে, তার দৈহিক বৃদ্ধি হয় কোথায়? তার দৈহিক বৃদ্ধি হলো গভীর সমুদ্রে, অর্থাৎ মোহনা অথবা গভীর সমুদ্রে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আসলে মোহনাটা কি? মোহনা হলো যে নদী এবং সাগরের মিলনস্থল। একটা গান আমার খুব পছন্দের, যদিও আমি পারি না খুব একটা, যে বলো না কেন ওই সাগর নদী খুঁজে কিশোর সুখে, বলো না কেন ওই ঝর্ণা নদী খুঁজে কিশোর সুখে, বলো না কেন ওই সাগর মোহনা খুঁজে কিশোর সুখে। অর্থাৎ সাগর কি খুঁজে? মোহনা। কারণ মোহনা পাইলেই নদীর সাথে সে মিলতে পারবে, অর্থাৎ মিলন, সাগর এবং নদীর মিলনস্থল হলো মোহনা। আমরা তাহলে বুঝতে পারছি, যেমন চাঁদপুরে ত্রিমোহনা আছে একটা, যেখানে পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে চাঁদপুর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই ক্লাসটি আসলে আমার আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, সাধারণ জ্ঞানের অধ্যায়ে, তোমরা দেখে আসতে পারো যাদের প্রয়োজন। তো আপাতত মোহনা কি আমরা বুঝতে পারছি। এই মোহনাতে অথবা গভীর সমুদ্রে বাগদা চিংড়ির দৈহিক বৃদ্ধি ঘটে। তো আমরা যদি একটু সংক্ষেপে আবার বলে ফেলি যে গলদা চিংড়ি স্বাদু পানিতে বাস করে, বাগদা চিংড়ি লোনা পানিতে বাস করে।
গলদা চিংড়ির মাথা ও ক্যারাপাস দেহের তুলনায় প্রায় বড়, প্রায় অর্ধেক, এবং বাগদা চিংড়ির মাথা ও ক্যারাপাস দেহের তুলনায় ছোট, অর্থাৎ 3/1 ভাগ। আর গলদা চিংড়ির যেটা আমরা বলি রোস্টাম, সেটা বড় এবং বাঁকানো, আর বাগদা চিংড়িটা ছোট এবং সোজা। আর রোস্টামে কাটার সংখ্যা উপরের অংশে গলদা চিংড়ির 11 থেকে 14টি, নিচের অংশে 8 থেকে 14টি। আর বাগদা চিংড়ির কাটার সংখ্যা রোস্টামে 7 থেকে 8টি উপরের দিকে, নিচের দিকে 2 থেকে 3টি। তারপরে আমরা যেটা বর্ণ, অর্থাৎ বাগদা চিংড়ি দেখতে অনেকটা হয় সবুজ অথবা হালকা বাদামি, আর গলদা চিংড়ি হলো হালকা সবুজ থেকে হালকা বাদামি। তারপরে যদি আমরা খাদ্যাভ্যাস বলি, তাহলে তারা হলো, অর্থাৎ গলদা চিংড়ি হলো সর্বভুক, তারা প্রাণী উদ্ভিদ সব খাবে। আর বাগদা চিংড়ি হলো প্রাণীভুক। তারপরে যদি আমরা চিন্তা করি তাদের ডিম, অর্থাৎ স্ত্রী চিংড়িগুলো তাদের ডিমগুলো সন্তরণ পদে জমা রাখে, আর বাগদা চিংড়ির স্ত্রী যে চিংড়িগুলো আছে তারা সরাসরি ডিমগুলো পানিতে ছেড়ে দেয়। তারপরে তাদের দৈহিক বৃদ্ধি, অর্থাৎ গলদা চিংড়ির দৈহিক বৃদ্ধি স্বাদু পানি অথবা সামান্য লবণাক্ত পানিতে ঘটে, আর বাগদা চিংড়ির দৈহিক বৃদ্ধি মোহনা অথবা গভীর সমুদ্রে ঘটে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।